এই তেল বাদ বা তেল বিক্রি করিয়ে দেশগুলো যাদের আর কোনো কার্যক্রম নাই, রাষ্ট্রীয় কোনো অর্গানাইজেশন নাই তেল বিক্রি করা ছাড়া, সেই অর্গানাইজেশন গুলো যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো কতটা ভূমিকা রাখতে পারবে। যে এই যুদ্ধ কোনো না কোনো ভাবে আমেরিকা এবং তার মিত্ররা এটা চালিয়ে রাখবে। ইসরায়েল প্রসঙ্গ, যে ইরান ইসরায়েলে হামলার পর অনেক অনেক ধরনের কি বলবো অবস্থার সিচুয়েশন হয়েছে, আপডেট হয়েছে। এবং লাস্ট যেটা আমার কাছে মানে আকর্ষণীয় মনে হয়েছে বা আমার দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে হলো ইউরোপীয় নেতারা, মানে ইইউ। সেই ক্ষেত্রে যে তাদের ইরানের উপরে তো আগেই নিষেধাজ্ঞা ছিল, এখন আবার এই নিষেধাজ্ঞাকে একটু জোরদার করেছে। এবং তারা ইরানের এই হামলাটাকে সাপোর্ট করেনি, এবং তারা ওটা বলেছে নজিরবিহীন। এবং তবে এট দ্য সেম টাইম তারা যেটা বলছে যে মধ্যপ্রাচ্যে যেন সংঘাত ছড়িয়ে না পড়ে সেই দিকে তারা চেষ্টা চালাচ্ছে। এটা একটা দিক। আরেকটা যেটা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেটা হচ্ছে যে ইরান ইসরায়েলের পরবর্তী লড়াইটা হবে সাইবার জগতে, এই ধরনের অনেক বিশ্লেষক বলছে। এবং মানে সার্বিক বিবেচনায় আপনারা কি মনে করছেন যে মানে এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে? এবং এই যে ইইউ যে সিদ্ধান্তটা নিল, এটা তো এক প্রকার ইসরায়েলকে একটু নমনীয় করা বা ঠান্ডা করার জন্য। এতে কি আসলে ইসরায়েল ঠান্ডা হবে? বা এবং আমাদের বাংলাদেশ আসলে কোন দিকে সাপোর্ট করছে, বা আমাদের সরকার কোন দিকে যাচ্ছে বলে আপনাদের কি মনে হয়? আমি প্রথম সেলিম ভাইয়ের কাছে যাচ্ছি। সেলিম ভাই। জি। রাজনীতি মঞ্চ দর্শকদের স্বাগত। আমি আসলে একটু ভিন্নভাবে দেখছি বিষয়টা। আমার ব্যাপারে একটা সমালোচনাই বলি আর কুসমালোচনাই বলি আর কুসমালোচনাই বলি, এক ধরনের কথা প্রচলিত আছে যে আমি আসলে সবকিছু খুব এক্সট্রিম অবস্থানে থাকার চেষ্টা করি বা থাকি। তো এক্ষেত্রে আসলে আমার অবস্থানটা অনেকটা ওই ধরনের। আমি বিষয়টাকে আসলে তিন ভাবে ব্যাখ্যা করছি। একটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক শক্তিগুলো বা পরাশক্তিগুলোর অবস্থানগত দিক। আরেকটি হচ্ছে ধর্মীয় প্রেক্ষাপট, ধর্মীয় দিক থেকে বিবেচনা করা। আরেকটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিত, বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের জনগণ। প্রথমে আসি আমি আহ, আন্তর্জাতিক প্রেক্ষাপটটা নিয়ে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধের যদি আমি একদম পেছনে চলে যাই, যেমন আপনি যেটা বললেন যে ইউ বলেছে সংঘাত, মধ্যপ্রাচ্যে যেন সংঘাত ছড়িয়ে না পড়ে, কিন্তু একটু যদি পেছনে ফিরি আমরা, তাহলে দেখবো যে মধ্যপ্রাচ্যের সংঘাতের বীজ কিন্তু ইউর অন্যতম সদস্য ব্রিটেনের মাধ্যমে ইউরোপিত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেখানে একটি আসলে বেলফোর ঘোষণা যেটা বলা হয়, এর মাধ্যমে সেখানে একটি বীজ রোপণ করে রেখে এসেছিল। শুধু যে মধ্যপ্রাচ্যেই নয় তা না, তারা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেখানে যেখানে ছিল সেখানে সেখানেই তারা এক ধরনের স্বাধীনতা দিতে বাধ্য হলে বা স্বাধীন করে দিতে বাধ্য হলেও বা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের বা রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করলেও তারা কিন্তু একটা না একটা বীজ সেখানে রেখে গেছে। যেমন আমরা যদি ভারতবর্ষের ক্ষেত্রে ধরি কাশ্মীর, এরকম সেখানেও একটা বীজ তারা রেখে আসে, যেটা হলো ফিলিস্তিনের মানে ডোমিনিয়ন স্ট্যাটাস। তো সেই জায়গাটা থেকেই আসলে এখানে এক ধরনের ইয়ে হয়। তারপরে হলোকস্টের মধ্যে দিয়ে ইহুদিদের উপরে সারা বিশ্বে যে নির্যাতনটা হয়, বিশেষ করে হিটলারের মাধ্যমে যে নির্যাতনটা হয়, এর ফলে তারা, এটা সেটা অকথ্য নির্যাতন ছিল, এটা যে কেউ স্বীকার করবেন। এর মধ্যে দিয়ে আসলে জায়নিস্ট বা জায়নিজম বলে একটি মতবাদের উদ্ভব ঘটে উগ্রপন্থার ইহুদিদের উদ্যোগে। সেই জায়নিস্টদেরকে সমর্থন করে মূলত আসলে ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় কান্ট্রি সহ মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তাদের নেতৃত্বে আজ পর্যন্ত ফিলিস্তিনে যা কিছু হয়েছে এই নেতৃত্বের সমর্থনে ইসরায়েল করেছে। এবং ইসরায়েল রাষ্ট্রটি সামরিক বলি, পারমাণবিক বলি, অর্থনৈতিক বলি, সব দিক থেকে তারা সমৃদ্ধ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ মদদে। হুম। এবং সেই জায়গায় প্রশ্ন ওঠে যে তাহলে আরব বিশ্ব কেন সেখানে ফিলিস্তিনিদের সমর্থন করছে না, মৌনতা অবলম্বন করছে? এটা একটা বড় কারণ। সেটার পেছনে যে বিষয়টি আছে যে আরব বিশ্বের আসলে মূলত তেল, তেল ছাড়া আর কিছু নাই। যে তেলের ইয়েতে তারা এক ধরনের তেলবাজি করে, আমি সেটাকে বলি তেলবাজি করে, সেটা অল্পশাস্ত্রী তেল না যদিও, কিন্তু কিছুটা কাছাকাছি। সে তেলবাজি কি, তারা তেলটা বিক্রি করে কাদের কাছে? উন্নত বিশ্বের কাছে। কারণ হুম। সেখানে
আরব বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রেরই আসলে নিজস্ব কোনো উৎপাদন ব্যবস্থা নাই, নিজস্ব কোনো শিল্পায়ন নাই, নিজস্ব কোনো মানে ওইভাবে মানে স্বাধীন বাণিজ্য নাই তাদের। একমাত্র তাদের অর্থ রোজগারের একমাত্র উপায় কি? তেল বিক্রি করা। তাদের প্রচুর তেল আছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর তেল দিয়েছেন, তাদের মাটির নিচে প্রচুর তেল, সেই তেল তারা বিক্রি করেন এবং সেটা দিয়ে তারা রাজকর্ম করেন এবং রাজা বসে চলেন। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই হলো রাজতন্ত্র, হুম। এখনো সেখানে গণতন্ত্র ওইভাবে আসেনি। আবার কোনো কোনো জায়গায় গণতন্ত্র আসলেও সেখানে রাজতন্ত্রই আসলে প্রাধান্য বিস্তার করে আছে। তো এই যেখানে পরিস্থিতি, সেখানটায় এই তেলগুলো বিক্রি করার জন্য বা এই বিক্রেতাদের হাতে রাখার জন্য তারা কি করেছে? বরাবরই এই দেশগুলোর সাথে আনুগত্য বজায় রেখেছে এবং সেটা নিঃশর্ত আনুগত্য। এখানে তারা কোনো ধরনের কোনো মানে জন জনগণের পক্ষে কোনো কিছু তারা কোনো কোথাও গড়ে তোলেনি। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে অনেক দেশে এখনো পর্যন্ত মানুষ না খেয়ে থাকে, তাদেরকে বেদুইন বা যাযাবর বলে আখ্যায়িত করা হয়, তারা মেইন স্ট্রিমে আসতে পারে না, অনেক মানুষ আছে এরকম। এখন ফিলিস্তিনের ব্যাপারে কিন্তু বিষয়টা সেরকমই। ফিলিস্তিনের এই সংগ্রাম তারা সমর্থন করে নাই কখনো। এবং আমরা এখনো দেখছি ইসরায়েল প্রায় গেল 3 মাস ধরে হামলা করছেন, সেখানে প্রায় 34-35 হাজার মানুষ মেরে ফেললেন, তাদের মধ্যে প্রায় 11 থেকে 12 হাজার শিশু নারী এরকম। এবং এখানে আরব বিশ্বে কিন্তু কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, সৌদি আরব একসময় কিছুদিন আগে সৌদি আরব বলেছিল যে এটা ঠিক না, এই পর্যন্তই সৌদি আরবের ভূমিকা। আর আসি এখন ইরান কেন এখানে হামলাটা হলো। ইরান তো একসময় ইসরায়েল বন্ধু, সেটা যদি সার আমল ধরি, সার আমলে পুরোটাই ইরান ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে গেছে। ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কটা অবনতি ঘটলো ইসলামী বিপ্লবের পর। ইসলামী বিপ্লবের খোমেনি এটাকে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন, কূটনৈতিক সম্পর্ক সহ। এবং এমনকি তেহরানে যে ইসরায়েলের দূতাবাসটা ছিল সেইটাকে সে বন্ধ করে দিয়ে ফিলিস্তিনি দূতাবাস হিসেবে স্বীকৃতি দিল বা ঘোষণা করলো। এখন খোমেনি আসার পরে এখানে সারা আরব বিশ্ব দুইটা শিবিরে ভাগ। একটি হচ্ছে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি গোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী ভিত্তিক একটি জোট, আরেকটি হচ্ছে ইরানের নেতৃত্বে শিয়া জনগোষ্ঠী ভিত্তিক একটি জোট। হুম। এই দুইটি জোট আরব বিশ্বের প্রতিটা ক্ষেত্রে এক ধরনের বিপরীত অবস্থানে চলে আসে। যেহেতু ইসরায়েলের সাথে আপনি জানেন ইসরায়েলের সাথে বছরখানেক আগে আরব বিশ্বের অধিকাংশ দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যারা যারা বাকি ছিল তাদের। তো সেই প্রেক্ষিতে ইরান অনেকদিন ধরে বলে আসছিল যে ফিলিস্তিনিদের উপরে এই অকথ্য নির্যাতন, হত্যাকাণ্ড বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এগুলো তারা আন্তর্জাতিক গোষ্ঠীর কাছেও, বিশেষ করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তাদেরকে তারা বারবার বলছিল যে এটা বন্ধে আপনারা ভূমিকা রাখেন। কিন্তু এতে বাইডেন বা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের কোনো কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত যখন ইরান হামলা চালাবে তার আগে আমেরিকাকে তারা নোটিশ করেছিল যে যে কোনো সময় আমরা ইসরায়েলে হামলা চালাতে পারি। ইউরোপীয় ইউনিয়নকে তারা জানিয়েছিল যে আমরা হামলা করতে পারি। এটা কিন্তু ইরান যে গোপনে হঠাৎ করে হামলা চালিয়েছে তা না। তাহলে আমি বলতে পারি ইরানের এটা কোনো কোনো সন্ত্রাসী হামলা নয়, কারণ তারা বিশ্বকে জানিয়ে হামলাটা করেছে। আমি এই জন্য বলি ইরানের এই হামলাটা সন্ত্রাসী হামলা। হ্যাঁ, যে কোনো ধরনের অ্যাগ্রাসন, যে কোনো ধরনের হামলা একটা রাষ্ট্রের প্রতি, সেইটা সেই রাষ্ট্রের জনগণকেই আসলে ক্ষতিগ্রস্ত করে। শাসক গোষ্ঠী ওইভাবে ক্ষতিগ্রস্ত হয় না, জনগণই ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলও তেমন ইরানের হামলায় এখন পর্যন্ত যদিও সেখানে জনগোষ্ঠী খুব ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ইরানের হামলাটি যদি আগামীতে সর্বাত্মক হামলায় পরিণত হয়, বা যেটা আপনি বললেন সাইবার হামলায় পরিণত হতে পারে ইউরোপীয় ইউনিয়নের আশঙ্কা, সেক্ষেত্রে এইটা নিয়ে একটু পরে আমি আলোচনায় আসি। আমরা লেখাল বা পারমাণবিক পর্যন্ত থাকি যে পারমাণবিক হামলাও যদি সেখানে হয়, তাতে কিন্তু ইসরায়েলের ব্যাপক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত। সেজন্য কোনো হামলাকেই আসলে সমর্থন করা যায় না, কিন্তু এই হামলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। আর ইসরায়েলের কিন্তু গেল 70টি বছর ধরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনকে দিয়ে রেখেছে কারা? আমরা ধর পরাশক্তিগুলো, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশেষ করে ব্রিটেন এটাকে প্রথম বীজটা রোপণ করে। এবং বীজ যেহেতু রোপণ করেছে, চারা গজানোর জন্য যত নালিশ করা দরকার, যত উপায়, সেটা তাদের করতে হবে। এবং সেটা তারা নির্লজ্জ যেভাবে করে যাচ্ছে ইসরায়েল নামক গাছটিকে মানে তরতাজা রাখার জন্য, কারণ বীজটা তো তাদের হাতেই রোপিত।
এখন বিষয় হচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী ইরানকে এখানে, আপনি বললেন যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইরানকে নিয়ন্ত্রিত রাখার জন্য বা একে দমন করার জন্য। আমরা যদি এই তথাকথিত সাম্রাজ্যবাদী জনগোষ্ঠীর বিরুদ্ধে যেখানেই অবস্থান যে জনগোষ্ঠী নিয়েছে, যে সরকারি নিয়েছে, যে রাষ্ট্র নিয়েছে, সেখানে তারা একটা হাতিয়ার প্রয়োগ করেন, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা, বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, বিদেশে যে সম্পদ থাকে সেগুলো বাজেয়াপ্ত করা। ইরানের বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা অনেক বছর ধরে। অভিযোগ কি, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। আরে বাবা, তুমি পারমাণবিক অস্ত্র বানাও, তাতে তো কেউ নিষেধাজ্ঞা দিতে যায় না, তাতে কোনো আপত্তি আসে না, কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র বানালে কোনো এই অভিযোগ তুলে তারা, এবং ইরান কিন্তু এ ব্যাপারে যথেষ্ট নমনীয় ছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে তারা এক্সেস দিয়েছে, তোমরা আসলে দেখো যে আমরা আসলে কি যুদ্ধ করার জন্য পারমাণবিক অস্ত্র বানাচ্ছি, নাকি আমরা বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য মানে জনকল্যাণ বা জনস্বার্থমূলক কাজের জন্য পারমাণবিক অস্ত্র বানাচ্ছি, কোনটা তোমরা দেখো। অনেকদিন তারা এক্সেস দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত বলে তারাও সেখানে কোনো ভূমিকা রাখেনি। ইরান সর্বশেষ এসে এই কাজটি করবে, তারা হামলা চালাবে। এবং এই হামলা একটা মজার বিষয় আছে, এই এক রাতের হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা ইরানের হামলার খরচের চেয়েও প্রায়, আমি হ্যাঁ, একটু বেশি। যদি ইয়া না হয়, হ্যাঁ হ্যাঁ, প্রায় কতগুণ বেশি সেটা একটু দেখাই। সেটা হচ্ছে প্রায় 38 গুণ বেশি। হ্যাঁ, তাহলে ইরান 38 গুণ এমন বেশি যে হামলা ঠেকাতে ইরানের হামলার খরচের 38 গুণ বেশি তোমাকে ব্যয় করতে হলো, ইসরায়েল যেটা করেছে। বাংলাদেশি টাকায় প্রায় 130 কোটি ডলার। হুম। তাহলে এখানে ইসরায়েল এতদিনের ধুমধাম শব্দটি বলি আমি, ধুমধাম যে তার বিশাল কিছু আছে ইসরায়েলের কিন্তু, এবং বিশ্ববাসীরও একটা বা সাম্রাজ্যবাদী শক্তিগুলোরও একটা ধারণা জন্মেছে যে ইসরায়েলের নিজস্ব সামরিক ব্যবস্থা কতটা শক্তিশালী। এটা ইরানের হামলার মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয়েছে। এখন প্রমাণ হয়েছে যে ইসরায়েলের সামরিক শক্তি কতটা, ইরান কিন্তু এই জায়গাটা এখন কনফিডেন্ট। ইরান এখন এটাকে সে ব্যবহার করবে। ইরান ইতিমধ্যেই তেহরানে, লেবাননে হিজবুল্লাহ গঠন করেছে। হিজবুল্লাহ ইরানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে গেছে। হুম। আসলে আপনি হুতিদের দিচ্ছে ইরান, ইয়েমেনে। হুম। হুতির দিকে সৌদি আরব হুতির সামরিক বাহিনীকে সমর্থন করে, সেই কারণে সৌদি সৌদি আরবে তারা হামলা চালাচ্ছে। হুম। আবার যদি আসি সিরিয়া, সিরিয়াতেও তারা এক ধরনের ইরান কিন্তু একটা ইয়ে করছে। এই প্রেক্ষিতে ইরানের যে শিয়া, আবার পাকিস্তানেও কিন্তু তারা, যারা ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী আছে, কিছুদিন আগে তাদের উপরেও হামলা করেছে। হুম। এবং হুম। হুম। পাকিস্তান এটা নিয়ে করেছিল বলে তারা বলেছে এটা মানে এক ধরনের সন্ত্রাসী ইসলামী গোষ্ঠী, এতে পাকিস্তানের খুশি হওয়ারই কথা। আমরা তো পাকিস্তান সরকার বা রাষ্ট্রের উপরে হামলা করি। এখন এইভাবে ইরান কিন্তু মধ্যপ্রাচ্য এবং মুসলিম কান্ট্রি, তারা কিন্তু এক ধরনের প্রভাব বলে প্রক্রিয়াটা শুরু করেছে। এইটা হয়ে গেছে সাম্রাজ্যবাদী দেশগুলোর মাথা ব্যথার কারণ, যে এই যে দ্বন্দ্বমূলক পরিস্থিতি, এই যে সংঘাতমূলক পরিস্থিতি বা প্রভাব বিস্তারের যে মানে প্রক্রিয়াটা শুরু হয়েছে বা প্রতিযোগিতাটা শুরু হয়েছে, এইখানে এই তেল গাছ বা তেল বিক্রি করিয়ে দেশগুলো যাদের আর কোনো কার্যক্রম নাই, রাষ্ট্রীয় কোনো অর্গানাইজেশন নাই তেল বিক্রি করা ছাড়া, সেই অর্গানাইজেশন গুলোর যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো কতটা ভূমিকা রাখতে পারবে, এটা রাষ্ট্রীয় ভাবেই আসলে দেখা দরকার। এবং এটা আমি বলতে পারি যে ইরানের কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামো আছে, ইরানের একটি রাজনীতি আছে, বিশ্বব্যাপী একটা রাজনীতি আছে। কিন্তু আপনি যদি সৌদি আরব, জর্ডান, আপনি লেবানন, এই দেশগুলোকে ধরি, তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো রাষ্ট্রীয় কাঠামো নাই, যে কারণে তাদেরকে নিয়ে যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন ইরানকে মোকাবেলা করবে সেই সম্ভাবনাটা খুব কম। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি এইটা ধরি, ইরান কিন্তু সুবিধাজনক অবস্থানে আছে। কি করবে ভবিষ্যতে সেটা পরের ব্যাপার। এবার হুম। আসি আমি ধর্মীয় প্রেক্ষাপটে। আমি ইরান কিন্তু বাংলাদেশের শিয়া প্রসঙ্গে আপনি মুসলিম আসার আগে আমি একটু সূর্য ভাইয়ের কথা শুনে আসি। আপনি তো আন্তর্জাতিক অঙ্গনে বললেন, এখন বাংলাদেশ প্রসঙ্গে আন্তর্জাতিক আসবেন, প্রেক্ষাপটে। ইসরায়েলের ব্যাপারে। আমি একটু সূর্য ভাইয়ের কথা শুনে আসি। সূর্য ভাই, আপনি সেলিম ভাইয়ের কথা শুনেছেন, আমার প্রশ্ন শুনেছেন। আপনি কি মনে করছেন, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বন্ধু সেলিম খান, ছাত্র জীবনে যাকে আমি জানতাম আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আহ, উনি পেশাগতভাবে যেসব জায়গায় কাজ করেছে, ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ ছিলেন এবং অন্যান্য জায়গায় তো ছিলেনই। উনি অনেক তাত্ত্বিক কথা বলেছেন, অতটা জ্ঞান গরিমা আমার নাই। আমি এখন ছাত্র আরে না, হিসেবে এত শুনছিলাম। এবং
যথেষ্ট পরিমাণ প্রজ্ঞার এবং তাত্ত্বিক কথা বলেছেন। ওনার মার্কিন সাম্রাজ্যবাদ সবকিছু মিলিয়ে যেসব কথাবার্তা বলেছেন, আমিও মার্কিন সাম্রাজ্যবাদ কাকে বলে কি বলে এটা এখন পর্যন্ত জানি না। বয়স অনেক যতটুকু হয়েছে, কারণ শিক্ষাও তো লাগবে বুঝবার জন্য। জনগণের জন্য জনগণের ভাষায় কথা বলাটা হচ্ছে এখন আমাদের কিন্তু শুরু। যদি জনগণ না বুঝে, আমার দর্শক যদি না বুঝে, তারপরও যেহেতু এত বিজ্ঞজনের সাথে আমি কথা বলছি, আমার নিজেরও খারাপ লাগে যে আসলে কোন জায়গা দিয়ে শুরু করবো, কোন জায়গা দিয়ে শুরু করবো। যদি শুরু এভাবে করি যে একটু আগেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ইরানের 16 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, হুম 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 এবং এই নিষেধাজ্ঞার দিয়েছেন। তাহলে কি হবে? এখন ইসরায়েল আক্রমণ করা ছাড়া ইরানের ভাষ্য মতে যে আর কোনো পদ্ধতি ছিল না, কেন দীর্ঘদিন থেকে আহ ইসরায়েল উস্কানি দিচ্ছিল, যে উস্কানির ফাঁদে হয়তোবা ইরান পা দিয়েছে। অনেক নানা জনে নানা পদ্ধতিতে নানা আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের কথাবার্তা আসছে। সেই কথাবার্তা আমরা পড়েছি পাঠক হিসেবে, কারণ আমরা গণমাধ্যমে কাজ করি। তো জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ দর্শক কিংবা পাঠক কতটা পড়ে আমি তা জানি না, তাদের এতটা মাথা ব্যথা নেই। কারণ এখন ইরাক সেরে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে আবার এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখানে বাংলাদেশের মুসলিম প্রধান দেশ হিসাবে বাংলাদেশের মানুষের কিন্তু আবার একটু আগ্রহ রয়েছে যে ইসরায়েলের সাথে ইরানের যে বিষয়টা, কারণ ইসরায়েলের ব্যাপারে বাংলাদেশের মানুষের অনেকটা নেতিবাচক ভাব রয়েছে। ফিলিস্তিনিদের সাথে তাদের আচরণগত এবং ফিলিস্তিনিদের তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবং অতি সম্প্রতি কয়েক হাজার মানুষ হত্যা করার মধ্য দিয়ে, নিরস্ত্র মানুষ এবং যুদ্ধের নামে সেই মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে তাদের প্রতি একটা ঘৃণাবোধও রয়েছে, এবং এটা দীর্ঘদিনের। কিন্তু আমার যতটুকু কথা হচ্ছে এই যে বিশ্ব ব্যবস্থায় আমেরিকা যত কথাই বলুক না কেন, ইংল্যান্ড যত কথাই বলুক না কেন, তারা ওই যুদ্ধের পক্ষেই থাকবে, মানবতার বিপক্ষেই থাকবে, হত্যার পক্ষেই থাকবে, এবং যারা হত্যা করে তাদেরও পক্ষে অবস্থান করবে। কারণ এত দিনে যত কথা বলি, এবং ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, তারা মানবাধিকারের কথা বলে, তারা মৌলিক অধিকারের কথা বলে, যুদ্ধের বিপক্ষে শান্তির সপক্ষে কথা বলে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ ওই ইউরোপিয়ানদের কারণেই কিন্তু সংঘটিত হয়েছে। সারা পৃথিবীর মানুষ তার ভোগ কষ্ট ভোগ করেছে। ওনারা কোনো সময় ভালো কাজ যে করে, তারপর অর্থনৈতিক অবস্থায় অর্থনীতির কারণে, অর্থ ব্যবস্থার কারণে, তারা সচ্ছল থাকার কারণে আমাদেরকে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে ওনারা নীতি ব্যাখ্য শোনায়, মাঝে মধ্যে কিছু পয়সা পাতি দেয়, এবং আবার কিছু বুদ্ধি পরামর্শ দেয়। ওনাদের বুদ্ধিতে আমাদের কতটা উপকার হয়েছে সেটা সেলিম ভাইয়ের মতো আমাদের বন্ধু যারা তাত্ত্বিক রয়েছে, যারা পড়াশোনা করে, গবেষণা করে, তারা হয়তো বলতে পারবেন, অথবা আমাদের কথা যারা শুনছেন অথবা শুনে থাকবেন, যারা এর পরে অনুষ্ঠানটা দেখবেন, তারাও হয়তো আমার থেকে অনেক বেশি ভালো করে বুঝতে পারবেন বা বলতেও পারবেন। আমি আমার যেটুকু ছোট বুদ্ধি মাথায় যেটুকু কাজ করে সেই হিসেবে বলি যে এই যুদ্ধ কোনো না কোনো ভাবেই আমেরিকা এবং তার মিত্ররা এটা চালিয়ে রাখবে। যতই কথা বলুক, সামনে আবার নির্বাচন রয়েছে, সেখানে বাইডেন তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যুদ্ধ যুদ্ধ খেলা করবে। এখানে যদি এই যুদ্ধটার মানে এই পরিস্থিতি তৈরি না হতো, তাহলে অন্য একটা দেশে এই ধরনের একটা পরিস্থিতি করতো আমেরিকা। না হয় কি করতো, ইউক্রেনে আরো বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিত, এবং আরো বেশি হামলা করবার জন্য তার যে আমেরিকার যা মিত্র রয়েছে সেই মিত্র শক্তিকে প্রভাবিত করতো, যাতে বাইডেন সামনে নির্বাচিত হতে পারে। ঠিক অপর পিঠে আমেরিকার সেই নির্বাচনে ট্রাম্প হচ্ছে ওই কি বলা হয় অন্য পার্টি, তার প্রধান প্রতিদ্বন্দ্বী, সেও কিন্তু এখানে মাঝে মধ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এই প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া, বিবৃতি পাল্টা বিবৃতি, নিষেধাজ্ঞা, আবার নিষেধাজ্ঞার জন্য আবার কিছু লোক, কিছু রাষ্ট্র রয়েছে, যেমন রাশিয়া ইতিমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, চীন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, নতুন সমরাস্ত্র শক্তি হচ্ছে তুরস্ক, তারাও কথা বলার চেষ্টা করতেছে, দুতিয়ালি করবার চেষ্টা করতেছে। কিন্তু আদতে কথা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের সাধারণ যে নিরীহ মানুষ, যে মানুষটা মানবতার, যারা মানবতার সন্তান, সে তাদেরকে হত্যা করবে, রক্তে হেলি খেলা করবে, আমরা চেয়ে চেয়ে দেখবো। প্রসঙ্গক্রমে আপনি আমাকে জানতে চেয়েছিলেন বাংলাদেশ কি পরিস্থিতি হবে। আমি এটা সরাসরি বলতে পারি, যতই মুসলমান দেশের কথা বলুক না কেন, ইসলাম প্রিয় দেশের কথা বলুক না কেন, এই সরকার
বিবৃতি দিয়ে বলুক না কেন, কই ইসলামী রাজনৈতিক দলগুলো এখন তো পুরো এসে যে কি বলা হয় বাইতুল মোকাররমের সামনে তো অবস্থান ধর্মঘট করে চিল্লায়া মিছিল দিয়ে কাটিয়ে ফেলছে না তো, দেখছি না তো। 35 থেকে 40 হাজার সাধারণ মানুষ গাজায় কতদিনের মধ্যে, 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে খুন হয়ে গেল, তাদের রক্তের বন্যা বয়ে গেল, তার জন্য তো কথা। সেভাবে সরকারও এরকম মনোভাব যে হয়তো পাসপোর্টে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে, অথবা বলবে যে ইসলামী দেশগুলোর পক্ষে বা ফিলিস্তিনি নাগরিকের পক্ষে রয়েছে। বাংলাদেশ কোনো কারণে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার যে মনোভাব তার বাইরে যাবে না। কিংবা বাংলাদেশ সরকারের, রাষ্ট্রের কথা বলছি না, পুনর্বার বলি, বাংলাদেশ সরকারের মিত্র যে ইন্ডিয়ার সরকার, তারাও কিন্তু এখানে ওই অবস্থান, ওই ভূমিকাটা রাখবে না। ওনারা যেদিকে ছাতা ধরবে সেদিক বাংলাদেশ সরকারও ছাতাটা দেখবে, তাকিয়ে থেকে আগে দেখবার পরে তারপর মনে করবে যে আমাদের ওই কাজটা করা দরকার। তো এই অবস্থায় এটা বলা যায় যাচ্ছে যে ক্ষুদ্র শক্তি দুর্বল শক্তির উপরে যে পৃথিবীতে হত্যাযজ্ঞ চলে আসছে শত শত বছরের ইতিহাসে, সেই ইতিহাসের পাল্লায় এখনো কোনো পরিবর্তন ঘটে নাই, আপাতত পরিবর্তনের কোনো দেখাও যাচ্ছে না। সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষে অনেকে থাকবে, আমরা সাধারণ মানুষ হয়তো সমবেদনা জানাতে পারবো, ওই যুদ্ধে অংশগ্রহণ করবার মতো ও ধরনের শক্তি সাহস নাই বা উৎসাহ নাই, বা দর্শনগত ভাবে ইচ্ছা নাই, কিন্তু সেখানে মানুষ হত্যা হচ্ছে। আর ইরান তার যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা দেখেছে, ড্রোন, নতুন নতুন ড্রোন আবিষ্কার করতেছে, কিছু অস্ত্র আবিষ্কার করছে, সেখানেও সে যুদ্ধ যুদ্ধ খেলায় মাত্র মেতে উঠবে। এবং আমেরিকা চাচ্ছে যে ইরান যেহেতু তার বশ্যতা স্বীকার করে না, সুতরাং অন্য একটা শক্তির সাথে ইরান যখন যদি যুদ্ধে লিপ্ত হয়, ইরানের অর্থনীতির ক্ষতি হবে, ইরানের মানুষ ক্ষতি হবে, তার আরো সমরাস্ত্র সে বেশি বিনিয়োগ করবে, অর্থনীতি বিপর্যস্ত হবে। এইসব ব্যাপারে তারা কেউ তাকিয়ে থাকবে, দেখবে এবং উস্কানি দিবে। এইটুকু হচ্ছে আমার বলা। আর বাকিটুকু যা বলবার চেষ্টা সেটুকু অন্তত পক্ষে বন্ধু সেলিম খান সব বলে। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি এবার, সূর্য ভাই বললো যে বাংলাদেশের অবস্থান এবং ইসলামিক দলগুলো তেমন কোনো করছে না, রিয়াকশন দেখাচ্ছে না। আপনি বলেন এখন আপনার কি বিশ্লেষণ প্রথমে আমি বাংলাদেশ নিয়ে? অধ্যাপক সূর্যকে ধন্যবাদ দিতে চাই। উনি বাংলাদেশ সরকারের অবস্থানটাকে ভালোভাবে ব্যাখ্যা করেছেন, যে বাংলাদেশ সরকার আসলে ভারত যদি না বলে বা তার অন্য গুরুরা যদি ছাতা না ফুটায়, তো বাংলাদেশ সরকারের ফুটাবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার কেন ইসরায়েলের বিপক্ষে কিছু বলতে যাচ্ছে না। আপনি জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে আমরা খুব অস্বস্তিকর অবস্থায় আছি, সব হুম। দিকে অস্বস্তিকর অবস্থা। অস্বস্তি শব্দটা কিন্তু সাংঘাতিক কঠিন একটা শব্দ, ইংরেজিতে সাফোকেশন। একটা মানুষের মধ্যে যখন সাফোকেশন হয় তখন তার অবস্থাটা কি হয় সেটা আমরা হার্ট অ্যাটাকের আগে বুঝতে পারি। যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা বুঝতে পারে যে সাফোকেশন আসলে কি জিনিস। তো ইসরায়েল ইরান প্রশ্নে বাংলাদেশ সরকার হার্ট অ্যাটাকের আগের অবস্থানে রয়েছে আসলে। হ্যাঁ, তার ভেতরে, হৃৎপিণ্ডের ভেতরে সাফোকেশন হচ্ছে। এখন কেন এটা হচ্ছে? ইসরায়েলের পক্ষে তো বাংলাদেশ সরকার অবস্থান নিয়েছে, পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, সবই করেছে তারা। আবার ফিলিস্তিনের প্রতিও তারা সমর্থন অব্যাহত রাখছে, এটা করা যাবে না, এটা মানবতা বিরোধী, এটসেট্রা এটসেট্রা। এটা সরকারের বিষয়, সরকার পারছে না, কারণ এই সরকার কিভাবে ক্ষমতায় আসে, বাংলাদেশের সরকারগুলো, এবং তারা কাদের মাধ্যমে ক্ষমতায় আসে, এগুলো জনগণ জানে। যে কারণেই তারা আসলে তাদের হাত পা বাঁধা থাকে, যে সরকারি আসুক তারা জনগণের কাছে বাধা থাকে না, তারা থাকে আসলে তাদের প্রভুদের কাছে বাধা। যে কারণে প্রভুদের সিদ্ধান্ত ছাড়া তারা কোনো কিছু করতে পারে না। হুম। এই কারণে আমি সরকার নিয়ে কোনো কথা বলছি না, একটি বললাম সরকার আসলে সাফোকেশনে আছে বিষয়গুলো। এখন আসি বাংলাদেশের এই সুন্নি মুসলিম জনগোষ্ঠী কেন এটা নিয়ে প্রতিবাদে নামছে না। সূর্য বললেন যে অন্য কিছু হলে তারা বাকির মোকাররম ফাটিয়ে ফেলেন। হ্যাঁ, তারা অন্য কিছু হলে বাকির মোকাররম ফাটিয়ে ফেলেন। তারা শাপলা চত্বর ফাটিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, তারা কিছু হলে বাকির মোকাররমের কি বলে আপনার শুক্রবার দিন মিছিলের পর মিছিল দিয়ে যায় চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু এখানে তারা নীরব কেন? এটা হচ্ছে ধর্মীয় সংখ্যা। কারণ বাংলাদেশ একটি সুন্নি প্রধান রাষ্ট্র, আর সুন্নিদের আন্তর্জাতিক নেতৃত্ব হচ্ছে সৌদি আরব। যদিও সৌদি আরব ইরান বেশ কিছু পরিবর্তন হচ্ছে, সেখানে সেখানে নারীদেরকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে, তাদেরকে ড্রাইভিং করতে দেওয়া হচ্ছে, তাদেরকে কি বলে আন্তর্জাতিক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেতে দেওয়া হচ্ছে, যেগুলো নিয়ে আমাদের সুন্নি জনগোষ্ঠী একটু হতাশ বা তারা একটু আসলে বেকার করছে। এবং ইরানের প্রশ্নে তারা স্বাভাবিকভাবেই যাবেন, কারণ ইরান হচ্ছে শিয়া নেতৃত্বাধীন একটি অধ্যুষিত। দেশ বা শিয়া অধ্যুষিত একটি দেশ। এই কারণে তারা, তার ভাই মারা গেলেও সেখানে ইরানের পক্ষ তারা নেবেন, আর ইরানের পক্ষে তারা কোনো ধরনের অবস্থানে যাবেন।
এটা হচ্ছে মুসলমানদের কিন্তু একেবারে অতীত থেকে হুম। মুসলমান এই সম্প্রদায়টি যতদিন ধরে পৃথিবীতে আবির্ভূত হয়েছে ততদিন ধরে আসলে নিজের নাক কেটে পারের পরের যাত্রা করা এই যে প্রভাবটা এটা মুসলমানদের ক্ষেত্রে একমাত্র হবে। আপনি যদি ইসলামের একদম আর্লি স্টেজেও একটু খুঁটিয়ে দেখেন, তারা নিজের নাক কেটে পরের যাত্রাই করেছেন সবসময়, রক্তের গুলি খেলায় নিতেছেন, যেটা আজও তাদের অব্যাহত আছে। ইরানের প্রশ্নে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী রাস্তায় দাঁড়াবেন না। আর হচ্ছে আরেকটি বিষয়, এখানে বাংলাদেশের জনগণের আসলে সরকারের অবস্থানের বাইরে কোনো কিছু করার ক্ষমতাটা অনেক সংকুচিত হয়ে এসছে, যেটা কিছুদিন হয়তো বা কিছু বছর আগেও এক যুগ দুই যুগ আগেও ছিল, এটা এখন আর নাই। এটা একটা বড় কারণ যে বাংলাদেশের মানুষ সেটা যে কোনো ইস্যুতেই হোক আপনার রাষ্ট্র বা সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো আর সক্ষমতা তাদের নাই। এই সক্ষমতা কবে হবে আমি আসলে বলতে পারি না, কারণ রাষ্ট্র অনেক শক্তিশালী। এটা হচ্ছে ধর্মীয় দিক। আর বাংলাদেশ প্রসঙ্গত সূর্য যেটা বললেন আমি আসলে একমত যে বাংলাদেশ সরকার এসে পারবে না, কারণ তার হাত পা বাঁধা অন্য জায়গায়। তারা অন্য জায়গার মাধ্যমে এই রাষ্ট্র ক্ষমতাটি জোর জবরদস্তি করে দখল করে যাচ্ছে। তারা যদি জনগণের ক্ষমতা নিয়ে আসতো তারা বলতে পারতো জনগণের ইচ্ছার অভিপ্রায়, জনগণের অভিপ্রায়টা তারা ব্যক্ত করতে পারতো, সেই অনুযায়ী অবস্থান নিতে পারতো।